বিসমিল্লাহির রহমানির রহিম। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের এমসিকিউ এর জন্য এটা পার্ট 2 লেসন। পার্ট 3 ও লাগবে। ওকে, আর আমরা জুমে কোশ্চেন ওপেন হওয়ার আগ পর্যন্ত কানেক্টেড থাকবো। হয়তো 11:20 পর্যন্ত কানেক্টেড থাকবো। আমি থাকবো, তোমরা কেউ চাইলে কানেক্ট হতে পারো। ওকে, বাধ্যতামূলক না। আমরা পিএন জাংশন ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, জাংশন ডায়োড সম্পর্কে জানি। পিএন জাংশন ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড আর জাংশন ডায়োড একই কথা। আমরা এন টাইপ, পি টাইপ সম্পর্কে জেনেছিলাম। এন টাইপ হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে যদি পঞ্চজ্যোতি, যে সকল মৌলের যোজনী 5, তাদেরকে অপদ্রব্য হিসেবে যোগ করা হয়, তাহলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হয় সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি ত্রিযোজি যুক্ত করা হয়, অ্যালুমিনিয়াম ইত্যাদি যুক্ত করা হয়, তখন সেটা হয়ে যায় পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এন টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, একটা পঞ্চজ্যোতি মানে একটা পরমাণুর চারপাশে 5টা ইলেকট্রন আছে, এরকম পরমাণু গুলাই পঞ্চযোগী হয়। 5টা ইলেকট্রন আছে, এটা দিয়ে সিলিকন যে সেমিকন্ডাক্টরটা আছে, ওইখান থেকে একটা সিলিকনকে রিপ্লেস করে দেওয়া হয়, ফসফরাস দিয়ে রিপ্লেস করে দেওয়া হলো। রিপ্লেস করলে কি হবে, আগের সিলিকনটা চারপাশে 4টে সিলিকনের সাথে যুক্ত ছিল, এভাবে সিলিকনের সাথে 4টা সিলিকনের সাথে যুক্ত ছিল। এখন এই ফসফরাসটা 4টে সিলিকনের সাথে যুক্ত হবে, তারপরও এর একটা ইলেকট্রন থেকে যাবে। যে ইলেকট্রনটা থেকে যায় এটা একদম প্রায় মুক্ত অবস্থায় থেকে যায়, পাশাপাশি থাকে, ঘুরতে থাকে। তো এখানে এই যে ইলেকট্রনটা, এটাকে দেখানো হয়েছে যে ফসফরাসের একটা করে ইলেকট্রন যেটা বেশি ছিল, এটা প্রায় মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতেছে। আর এই প্লাসটাকে দেখানো হয়েছে যে ফসফরাস ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়, ধনাত্মক আয়ন হয় না, ওইটাকে দেখানো হয়েছে। আর প্লাসের চারপাশে বৃত্ত দেখানো হয়েছে যে এটা যদিও চার্জ কিন্তু নড়াচড়া করতে পারে না, যেহেতু পরমাণু, যেহেতু এটা নড়াচড়া করতে পারবে না, যদিও চার্জ আধান তবুও নড়াচড়া করতে পারবে না। এখানে বাহক মানে আমাদের পরিবহনে অংশগ্রহণকারী যে কণিকা, এটা হচ্ছে এই ইলেকট্রনটাই, এই ধনাত্মক চার্জ না। বাহক হচ্ছে ইলেকট্রন, সংখ্যা গুরু বাহক হচ্ছে ইলেকট্রন। কিছু হোলও আছে। হোল তোমরা জানো, তো যেখানে ইলেকট্রন থাকার কথা, পরমাণুর যে জায়গায় ইলেকট্রন থাকার কথা, ওখানে যদি ইলেকট্রন না থাকে তখন সেটাকে বলে হোল। হোল সৃষ্টি হয় বেশি, গুরু হিসেবে হোল থাকে হচ্ছে পি টাইপের মধ্যে। কি হয় ঘটনাটা, অ্যালুমিনিয়ামের চারপাশে 3টা ইলেকট্রন আছে, ত্রিযোজি যেহেতু 3টা ইলেকট্রন আছে, এখন একটা সিলিকনকে যখন রিপ্লেস করে দেয়, সিলিকন চারপাশে 4টা ছিল, 4টা ইলেকট্রন দিয়ে আবদ্ধ ছিল। এখন যখন অ্যালুমিনিয়াম এখানে চলে আসে, তখন সে তো 3টাকে 1 2 3 3টা সিলিকনকে ইলেকট্রন দিতে পারে। এইখানে আরেকটা সিলিকনকে সে দিতে পারে না। তো কি করে, অন্য একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন নিয়ে এর সাথে সে বন্ধনে আবদ্ধ হয়। এই যে একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে আরেকটা জায়গায় ফাঁকা সৃষ্টি হলো না, অন্য একটা পরমাণুর যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল ওখানে ইলেকট্রন নাই, ফাঁকা সৃষ্টি হলো, একেই বলে হোল। মানে ওই যে পরমাণুর ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু ওইখান থেকে অ্যালুমিনিয়াম নিয়ে নিল, ওই যেখানে ফাঁকা হলো সেটাকে বলে হোল। ওকে, অ্যালুমিনিয়াম যে একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি ঋণাত্মক আধান হইলো, ঋণাত্মক আয়ন হইলো। এই ঋণাত্মক আয়নকে আমরা এইভাবে বৃত্তের মধ্যে প্রকাশ করছি। কারণ হচ্ছে যে ঋণাত্মক যদিও এখানে আধান হয়েছে, কিন্তু বিদ্যুৎ চলাচলের জন্য এই ঋণাত্মকটা কাজে লাগবে না, এটা ফিক্সড, পরমাণু চলাচল করতে পারে না। তো এখানে পাশাপাশি হোল দেখানো হয়েছে যে এই একটা ঋণাত্মক হইতে একটা হোল তৈরি হয়েছে, ঋণাত্মক হইতে একটা হোল তৈরি হয়েছে, হোল তৈরি হয়েছে। এই হোলের কারণে এটাকে আমরা পি টাইপ বলি। ওকে, এই হোলগুলো ফ্লো করতে পারে, মানে ফাঁকা স্থান, এখান থেকে মনে করো এইখানে একটা পরমাণু ছিল, এখান থেকে এই পরমাণুটা ইলেকট্রন নিয়েছে। এখন কি করে, পাশে যে আরেকটা সিলিকন আছে, কিছুক্ষণ পর দেখা যায় এখান থেকে একটা ইলেকট্রন এ নিয়ে নেয়, তো তখন হোলটা পূর্ণ হয়ে যায়।
হোল ইলেকট্রন দিয়ে পূর্ণ হয়ে যায়, আর এখানে তখন একটা হোল তৈরি হয়। তো হোল এখান থেকে এখানে চলে গেল, এইভাবে সারা জায়গা জুড়ে, সারা বার জুড়ে, সেমিকন্ডাক্টর জুড়ে হোল চলাফেরা করতে পারে। ওকে, আমরা একটা পি টাইপ একটা এন টাইপকে বিশেষ প্রক্রিয়ায় যুক্ত করি। বিশেষ প্রক্রিয়া পরে শিখবা, মানে যুক্ত করি আর কি। একটা পি যদি যুক্ত করি তাহলে এরকম অবস্থার সৃষ্টি হয়। তো যখন যুক্ত করা হয় শুরুতে কি হয়, দেখো এখানে ইলেকট্রন আছে, এখানে হোল আছে। হোলের কি দরকার? ইলেকট্রন দরকার। তাহলে যুক্ত করা হলে হোলগুলো গিয়ে ইলেকট্রন গুলো গিয়ে হোলকে কি করে দেয়? পূর্ণ করে দেয়। ইলেকট্রন যদি হোলকে পূর্ণ করে দেয় তাহলে ওখানে আর কিছু থাকে না, শূন্য অবস্থা সৃষ্টি হয়। তো এইভাবে এখান থেকে ইলেকট্রন গেল, এখানে হোলকে পূর্ণ করে দিল, তাহলে দুইটাই নিউট্রাল হয়ে গেল। এভাবে দেখা যায় যে যেখান বরাবর যুক্ত করা হয়েছে এর দুই পাশে পরমাণুগুলোতে ইলেকট্রনও থাকে না, হোলও থাকে না, কারণ ইলেকট্রনগুলো গিয়ে হোলকে পূর্ণ করে দেয়, নিউট্রাল অবস্থা সৃষ্টি হয়। যেখানে দুইটা সেমিকন্ডাক্টর এন টাইপ পি টাইপ যুক্ত হয় সেটাকে বলে জংশন বা জাংশন। আর এর দুই পাশে যে চার্জ শূন্য, মানে গুরু চার্জ শূন্য, যে মুভ করতে পারে, চলাচল করতে পারে, এরকম চার্জ শূন্য অবস্থার সৃষ্টি হয়, জায়গার সৃষ্টি হয়, সেটাকে বলে নিঃশেষিত অঞ্চল। সেটাকে বলে নিঃশেষিত অঞ্চল। এর মনে করো এর প্রস্থ হচ্ছে ডি, প্রস্থ ডি। দেখো যদি কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ চার্জ এরকম পাশাপাশি থাকে, তো এটা কিরকম? একটা ক্যাপাসিটরের মতো না? ক্যাপাসিটরের দুই পাশে চার্জ জমা হইলে ওইখানে কি হয়? একটা বিভবের সৃষ্টি হয়, তাই না? বিভবের সৃষ্টি হয়। এইটাকে আমরা বলি অভ্যন্তরীণ বিভব। এই পজিটিভ নেগেটিভ চার্জ এরকম করে পাশাপাশি থাকলে এখানে একটা বিভবের সৃষ্টি হয়। আমরা অভ্যন্তরীণ বিভব বা বিভব প্রাচীরও বলি। বিভব বিভব প্রাচীর বিভব প্রাচীর বিভব প্রাচীরও বলি। ওকে, তো বিভব প্রাচীরটা সিলিকনের ক্ষেত্রে হয় 0.7 ভোল্টেজের, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.3 ভোল্টের। ওকে, আমরা এই যে ডায়োডটাকে, পিএন জাংশন ডায়োড, তাই না? পিএন জাংশন ডায়োড, এই ডায়োডটাকে আমরা এইভাবে চিহ্নিত করি, একটু তীর চিহ্নের মতো, মাথায় আবার একটা দাগ আছে, দুই পাশে দুইটা তড়িৎদ্বার, এইভাবে কানেকশন আর কি, দুই পাশে কানেকশন। তো যেটার দিকে তীরের ধারালো অংশটা আছে সেটা এন দিয়ে প্রকাশ করি, আর দূরের অংশটাকে পি দিয়ে প্রকাশ করি। নেগেটিভ অংশটাকে আমরা বলি ক্যাথোড, ডায়োডের ক্যাথোড, আর পজিটিভ অংশটাকে আমরা বলি, পি টাইপটাকে বলি অ্যানোড। ওকে, বায়াসিং করার দরকার পড়ে ডায়োড ব্যবহার করতে হলে ডায়োড ফরওয়ার্ড বায়াসে অন হিসেবে কাজ করে, আর রিভার্স বায়াস বা বিপরীতমুখী বায়াসে অফ হিসেবে কাজ করে, অফ হিসেবে কাজ করে। অন অফ করার দরকার পড়ে ফরওয়ার্ড বায়াস মানে সম্মুখ বায়াস। তো ফরওয়ার্ড বায়াস কিভাবে হয়? যদি পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ যুক্ত করি তখন সেটাকে বলে সম্মুখ বায়াস। আর যদি উল্টাটা করি, পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ যুক্ত করি, আমরা জানি ছোট একটা নেগেটিভ, তাহলে সেটা হয়ে যায় রিভার্স বায়াস। ওকে, আমরা একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখি, আমাদের ডায়োডের ভেতরে সংখ্যাগুরু যে চার্জ আছে সেটা দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। মানে আমাদের সংখ্যাগুরু চার্জ ছিল, একটাতে ছিল সংখ্যাগুরু ছিল ইলেকট্রন, তো এইখানে এন টাইপের মধ্যে ইলেকট্রন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর এখানে হলো হোল সংখ্যাগুরু, এখানে হোল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে হোলের প্রবাহে বিদ্যুৎ প্রবাহ। কিন্তু এই সেমিকন্ডাক্টরের বাইরে যে বিদ্যুৎ প্রবাহিতটা হবে, বাইরে বিদ্যুৎ প্রবাহ হবে, সেটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রন দ্বারা প্রবাহিত হবে। ঠিক আছে, সেমিকন্ডাক্টরের ভিতরে হোল দিয়েও প্রবাহিত হয়, ইলেকট্রন দিয়েও প্রবাহিত হয়, কিন্তু সেমিকন্ডাক্টরের বাইরে শুধু ইলেকট্রন প্রবাহিত হয়। ওকে, যদি সম্মুখ বায়াসে যুক্ত করা হয় আমাদের ডায়োডকে, তাহলে বেশ বড় একটা কারেন্ট প্রবাহিত হয়, মিলিঅ্যাম্পিয়ার লেভেলের। আর যদি বিপরীতমুখী বায়াসে যুক্ত করা হয় তাহলে খুব অল্প কারেন্ট প্রবাহিত হয়, মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 10⁻⁻6 অ্যাম্পিয়ার, মানে হয় না বললেই চলে। আসলে এটাকে আমরা অফই বলতেছি, হয় না বললেই চলে, এটা খুবই ছোট, 10⁻⁻6। আচ্ছা, বিভব যদি বাড়ায়
এখানে যে বিভবটা দিচ্ছি, ভোল্টেজটা দিচ্ছি, ব্যাটারিটা দিচ্ছি, যদি বাড়াই, সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্টও বাড়ে। আর হচ্ছে যে আমাদের যে বিভব প্রাচীরটা ছিল, নিঃশেষিত অঞ্চল যেটা বিভব প্রাচীরটা ছিল ডিটা, এই যে ডিটা যেটা ছিল, এই ডিটা, এই এই প্রাচীরের যে দৈর্ঘ্য প্রস্থটা সেটা কমতে থাকে। আর বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কারেন্টের কোনো পরিবর্তন হয় না, আবার কারেন্টের কোনো পরিবর্তন হয় না বললেই চলে আর কি, একদম প্রায় শূন্য থাকে পরিবর্তন। আর বিভব প্রাচীরটা আরো বড় হতে থাকে, বিপরীতমুখী বায়াস দিলে বাধার পরিমাণ বাড়তে থাকে। আমরা যদি কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফটা দেখি ডায়োডের ক্ষেত্রে, তাহলে আমরা দেখব যে যখন পজিটিভ ভোল্টেজ দিচ্ছি আমরা, মানে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ ভোল্টেজ মানে ফরওয়ার্ড বায়াস যখন দিচ্ছি, তখন দেখা যায় একটা ভোল্টেজের পরে আমার বাইরের সার্কিটে কারেন্ট পাওয়া যাচ্ছে, একটা ভোল্টেজের আগে কিন্তু কারেন্ট পাওয়া যাচ্ছে না। তো যেটুকু কারেন্ট পাওয়া যাচ্ছে না, এইটুকুতে আমরা আসলে অপারেট করতে পারবো না, ডায়োডটাকে কাজে লাগাতে পারবো না। 0.7 থেকে সিলিকনের জন্য 0.7 থেকে, জার্মেনিয়ামের জন্য 0.3, সিলিকনের জন্য 0.7 এর পরে যে ভোল্টেজটা সেটাকে বলে অপারেটিং ভোল্টেজ, মানে এর আগে আর অপারেট করবে না। আর 0.7টাকে বলে নি ভোল্টেজ, আমাদের কোনই সেটা। ওকে, তো এরপরে থেকে ওহমিক অঞ্চল, মানে তুমি কারেন্ট ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়তে থাকবে। কিন্তু যদি আমরা রিভার্স বায়াস দেই, রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, দেখো এখানে মিলি অ্যাম্পিয়ার দেখানো হচ্ছে, এখানে মাইক্রো অ্যাম্পিয়ার দেখানো হচ্ছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ অনেক বাড়াইলাম, এখানে 1000 ভোল্টেজ বাড়ালাম, তারপরে কারেন্ট বাড়ে না, খুব সামান্য একটু হয়। শেষ পর্যন্ত যা দেখা যায় একটা ভোল্টেজে গিয়ে হঠাৎ করে কারেন্ট বেড়ে যায়, তো একে বলে ব্রেকডাউন ভোল্টেজ, একে বলে ব্রেকডাউন ভোল্টেজ। আর ব্রেকডাউন ভোল্টেজের আগে যে সামান্য একটু কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো এই পাশে কিন্তু মিলি অ্যাম্পিয়ার, উপরের দিকে মিলি অ্যাম্পিয়ার, নিচের দিকে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে একে বলি আমরা লিকেজ কারেন্ট। তো ব্রেকডাউন ভোল্টেজের পরে যে হঠাৎ কারেন্ট বেড়ে যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য ভালো না। ব্রেকডাউন হয়ে গেলে ওই যে ডায়োডটা, এটা ডেড হয়ে যাচ্ছে, ডায়োডটা পুড়ে যাচ্ছে, ডায়োড পুড়ে গেলেই ব্রেকডাউনটা হয়। তো যদি পুড়ে যায় তাহলে আমরা ওই ডিভাইসটা আর ব্যবহার করতে পারি না। তার মানে হচ্ছে ব্রেকডাউনের পরে আর ডায়োড থাকে না, একটা পরিবাহীর মতো আচরণ করে। এটা দিয়ে আর ডায়োডের যে কাজগুলো সেটা করা যাবে না। ডায়োডের কি কি কাজ ছিল? ডায়োডের দুইটা কাজ ছিল। সুইচিং তো ডায়োডের কাজ, দুই ধরনের সুইচিং করি আমরা, একমুখীকরণকে আমরা রেকটিফিকেশন বলি। ডায়োড দিয়ে আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট পাই, এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট পাই। ডায়োডের মধ্যে এসি যখন দেই আমরা, আউটপুট হিসেবে ডিসি কারেন্ট পাই। যদি আমরা অর্ধ তরঙ্গ একমুখীকরণ, হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করি, দুই ধরনের রেকটিফায়ার, তাহলে আমরা আউটপুট পাই হচ্ছে যে কিছুক্ষণ আউটপুট পাই, মাঝখানে কিছুক্ষণ ফাঁকা থাকে, আবার কিছুক্ষণ আউটপুট পাই, আউটপুট ভোল্টেজ পাই আর কি। আর যদি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্যবহার করি, ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করি, আমরা একটু ডিটেইলস দেখবো, তো তখন আমরা আসলে পুরো সময় ধরে কারেন্ট পাইতে থাকি। ঠিক আছে, তো এরকম ডায়োড পূর্ণ তরঙ্গ একমুখীকরণ দুই রকম হতে পারে। 4টা ডায়োড ব্যবহার করি, সেটা আমরা ব্রিজ রেকটিফায়ার বলি। 2টা ডায়োড ব্যবহার করেও পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করা যায়। তখন একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হয়, এটা হলো সেন্টার টেপ টাইপ ট্রান্সফরমার। হাফ ওয়েভটা একটু দেখি, হাফ ওয়েভ রেকটিফিকেশন, অর্ধ তরঙ্গ একমুখীকরণ। ইনপুট তো পুরোটাই এরকম সাইন ওয়েভ দিলাম। আমরা যদি এইভাবে ডায়োডটাকে যুক্ত করি, দেখো এভাবে যদি যুক্ত করি, তাহলে আমাদের আউটপুটে শুধু পজিটিভ যে ভোল্টেজটা সেটা আমরা পাবো। আর যদি আমরা উল্টা করে যুক্ত করি, দেখো ডায়োডের দিকটা উল্টা করে যখন যুক্ত করছি, তখন শুধু নেগেটিভ ভোল্টেজটাই পাবো, পজিটিভ ভোল্টেজটা আউটপুটে পাবো না। ওকে, তোমরা বুঝতে পারতেছো? যখন এদিকে পজিটিভ যায়, তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, এর জন্য কারেন্ট ফ্লো করতে দেয়। আর যখন এদিকে নেগেটিভ হয়, তখন রিভার্স বায়াস হয়, কারেন্ট ফ্লো করতে দেয় না। আমাদের এখানে তো নেগেটিভ ছিল, নেগেটিভের সময় তাহলে আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। এখানে ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটে। তা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে লসের পরিমাণ অনেক বেশি, প্রায় 60% লস হয়ে যায়, প্রায় 60% লস হয়ে যায়। এই জন্য আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করি, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্যবহার করি।
যে পূর্ণ তরঙ্গ ধরে আমরা কারেন্ট চাই। এটা আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। 4টা ডায়োড লাগে, 1 2 3 4। দেখো কানেকশনটা দেখো একই দিকে, বাইরের দিকে বা ডান দিকে এরকম করে যুক্ত করবো তোমরা। তো তাহলে এটা হবে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন 1 আর 4 আর 2 আর 3 এর মধ্যে আমরা ইনপুট দিব। ইনপুটটাকে দিব হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনপুট। একটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ইনপুট দিব। ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ইনপুট দিব। ট্রান্সফরমারের মাধ্যমে কেন ইনপুট দিব? ট্রান্সফরমারের মাধ্যমে দিলে আমাদের ইনপুটটা ইচ্ছা মতো দিতে পারবো। আমাদের ডায়োড মনে করো যে 10 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে। 10 ভোল্টের পরে ডায়োডটা নষ্ট হয়ে যায়। তো তাহলে কি হবে? আমাদের স্টেপ ডাউন করে, ট্রান্সফরমারের কাজ তো স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে আমরা 10 ভোল্ট বানিয়ে তারপরে এটাকে রেকটিফাই করব। ঠিক আছে? ওকে। তো এখানে প্রথম যখন এদিকে পজিটিভ কারেন্ট, পজিটিভ ভোল্টেজ আসে, তখন 1 আর 3 অন হয়। আর যখন নেগেটিভ আসে তখন 2 আর 4 নেগেটিভ আসে, তখন 2 আর 4 অন হয়। 2 আর 4 অন হয়। তো যদি দুটা কম্বাইন করি, দেখা যায় সারাক্ষণ আমি এখানে আউটপুট পাইতে থাকি। তো ব্রিজ রেকটিফায়ারে চারটা ডায়োড প্রয়োজন পড়ে। আর যদি সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার ব্যবহার করি, সেন্টার ট্যাপ বলতে এই মধ্য যে ভোল্টেজ, মনে করো এটা যদি 10 ভোল্ট আর 0 থেকে 10 ভোল্ট হয়, তাহলে এখানে 5 ভোল্টেজ চিহ্নিত করতে হবে যে এই ট্রান্সফরমারের কোথায় 5 ভোল্ট আছে খুঁজে বের করতে হবে। একটু কঠিন কাজ। যদি এটা করতে পারি তাহলে আমাদের ডায়োড সংখ্যা কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। দুইটা ডায়োড ব্যবহার করেই আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে পারবো। ডায়োড 1 এক সময় কারেন্ট ফ্লো করবে, আর যখন বিপরীত ভোল্টেজটা আসবে তখন ডায়োড 2 কারেন্ট ফ্লো করবে। আর মাঝখানে আমরা এমন ভাবে এই আমাদের লোডটাকে যুক্ত করেছি, তো সব সময় কারেন্টের প্রবাহ লোডের মধ্যে দিয়ে একই রকম থাকবে। ওকে। আমরা ডায়োড ব্যবহার করে এলইডি ডিসপ্লে, আমাদের যে ডিসপ্লে গুলো ব্যবহার করি সংখ্যা প্রকাশ করার জন্য, সেটা করতে পারি। আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 7টা দাগ দিয়ে শেষ করতে পারি। আর এই যে অষ্টম যে আরেকটা আছে, সেটা ডট প্রকাশ করি, দশমিক প্রকাশ করার জন্য ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে ডায়োডের ব্যবহার। ট্রানজিস্টর 1948 সালে আবিষ্কার করা হয়েছে। মনে করা হয় যে বিদ্যুতের আবিষ্কার 100 বছর আগে দিচ্ছে আমাদেরকে, আর ট্রানজিস্টরের আবিষ্কার 200 বছর আগে দিচ্ছে মনে করা হয়। ট্রানজিস্টরের মধ্যে আছে 3টা সেমিকন্ডাক্টর, পি এন পি। এটাকে স্যান্ডউইচ আকারে ব্যবহার করতে হয়। তো যে কোনো একটাকে মাঝখানে দিতে হয়, এন কে স্যান্ডউইচ করতে হয় অথবা পি কে স্যান্ডউইচ করতে হয়। তো এই তিনটার আলাদা আলাদা নাম আছে। আমাদের ডায়োডে ছিল অ্যানোড আর ক্যাথোড, এখানে তিনটা নাম আলাদা। দেখো যে দুই পাশের মাঝখানেরটা অলওয়েজ বেস, বা বাংলায় হচ্ছে পিচ, অলওয়েজ বেস। আর একটা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, আর একটা হচ্ছে ইমিটার বা নিঃসারক। কালেক্টরকে আমরা সি দিয়ে প্রকাশ করি, বেসকে আমরা বি দিয়ে প্রকাশ করি, ইমিটারকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ওকে। তো তিনটা টার্মিনাল যুক্ত যে ইলেকট্রনিক ডিভাইস, সেটাকে বলে ট্রানজিস্টর। ঠিক আছে? ট্রানজিস্টরের মূল কাজ হচ্ছে বিবর্ধন করা। বিবর্ধন বলতে তুমি ইনপুটে একটা ছোট ভোল্টেজ দিবা, আউটপুটে বড় ভোল্টেজ পাবা। ট্রানজিস্টরের সুবিধা উপযোগিতা আমাদের জানা দরকার। খুবই উপযোগী, এটা খুবই ছোট হলে আমাদের জায়গা কম লাগে, সামান্য বিভব প্রয়োজন। এটা যদি চালাতে চাও অল্প ভোল্টেজ দিলেই হবে, তাৎক্ষণিক। যখন তুমি একে চলতে বলবো তখনই সুপার ফাস্ট, খুব দ্রুত কাজ করবে, টেকসই, সহজে নষ্ট হয় না, আর খুব সস্তা। একবার যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে চলে যায় তাহলে খুব কম দামে পাওয়া যায়। অসুবিধা হচ্ছে আউটপুটটা খুব ছোট হয় অনেক সময়, মিলিভোল্ট হওয়ার কারণে কতটুকু হয়েছে এটা ধরাটা অনেক কঠিন হয়ে যায়। অসুবিধাটা খুব কম, খুব ছোট একটা অসুবিধা। ব্যবহার বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়, সুইচিং মানে অন অফ করতে ব্যবহার করা হয়। এনপি বোঝার জন্য দুটো সার্কিট দিয়েছি।
এটা হচ্ছে এনপিএন, এটা হচ্ছে পিএনপি। বুঝবা কেমনে? বুঝবা হচ্ছে এই তীর চিহ্নটা দেখবা, তুমি তীর চিহ্নটা দেখবা ট্রানজিস্টরের আমাদের এরকম যখন এনপিএন যুক্ত করা হয়েছে, এনপিএন যখন দেওয়া হয়েছে তখন কোনটা ইমিটার কোনটা বেস কোনটা কালেক্টর এটা বোঝার উপর হচ্ছে মাঝখানেটা বেস, মাঝখানেটা অলওয়েজ বেস, মাঝখানেটা অলওয়েজ বেস। এবার হচ্ছে তীর চিহ্ন বুঝাবে তোমার ইমিটার কোথায় আছে। তাহলে তীর চিহ্নটা এই দাগে আছে, তাহলে এটা ইমিটার। তীর চিহ্নটা এই দাগে আছে, তাহলে নিচের দিকে এটা ইমিটার। এবার হচ্ছে ইমিটার তীর চিহ্নটা আরেকটা কথা বলে দেয় যে প্রবাহ কোন দিকে হবে। প্রবাহ কোন দিকে হবে তীর চিহ্ন বলে দিচ্ছে, এই প্রবাহ বাইরে বের হয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে। ইমিটার দিয়ে যদি প্রবাহ বাইরে বের হয়ে আসে তাহলে অন্য দুইটা যে তড়িৎদ্বার আছে, আর একটা কালেক্টর হবে নিশ্চয়ই, এটা সরি সি দিয়ে কালেক্টর বোঝাচ্ছি, কালেক্টর। তো যদি ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যায় তাহলে অন্য দুইটা তড়িৎদ্বার দিয়ে কারেন্ট ঢুকবে। এখানে ইমিটার দিয়ে কারেন্ট ঢুকছে, তাহলে অন্য দুইটা তড়িৎদ্বার দিয়ে কারেন্ট বের হবে, এটা মনে রাখো, ঠিক আছে। আর ইমিটারটা এন এর দিককে প্রকাশ করে। এইখানে তীর চিহ্ন বাইরের দিকে, তার মানে বাইরের দিকে এন, বাইরের দিকে এন, ভেতরের দিকে তাহলে পি ছাড়া উপায় নেই, আরেকটা এনই হবে। এখানে ভেতরের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে ভেতরের যে তড়িৎদ্বারটা, মানে বেসটা হচ্ছে এন, মাঝখানেটা এন, তাহলে দুই পাশে পি। ওকে, হিসাব ইমিটার কারেন্ট হবে কালেক্টর কারেন্টের বেস কারেন্টের সমান। প্রবাহ লাভ কারেন্ট গেইন হবে আইসি ডিভাইডেড বাই আইবি। এটাকে তুমি ছোট হাতের দিয়ে প্রকাশ করতে পারো। বেটা সবসময় একের চাইতে বড়, আর প্রবাহ বিবর্ধন গুণক আলফা হবে আইসি বাই আই এর অনুপাত, আইসি বাই আই এর অনুপাত। এটা সবসময় ওয়ানের চাইতে ছোট হয়। বেটা আর আলফা এর মধ্যে একটা রিলেশন, বিটা ইকুয়াল আলফা বাই ওয়ান প্লাস আলফা, আর আলফা ইকুয়াল টু বেটা বাই ওয়ান প্লাস বেটা। নেক্সট ক্লাসটা হবে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে। ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের প্র্যাকটিক্যাল আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালটা খুব মনোযোগ দিয়ে করা দরকার, এই জন্য ওটাকে আলাদা করে